নমস্কার, আপনি দেখছেন জিএস নিউজ টিভি বাংলা। আজ ৩রা নভেম্বর সোমবার। আজকের সবচেয়ে বড় কয়েকটি তাজা খবর দেখে নেব এক নজরে। আজকের হেডলাইন্সগুলি। লাল দুর্গে ফাটল, দলীয় নেতৃত্বে ক্ষোভ, একযোগে ইস্তফা ৬৫ সিপিআইএম কর্মীর। সরকারি কর্মচারীদের অবসরের বয়স কি সত্যিই কমছে? হাইকোর্টের নির্দেশে ৫ বছর আগেই কি বিদায়? একে বিজেপি, দুয়ে সিপিএম। এসআইআর এর জন্য কতজন এজেন্ট দিল তৃণমূল? অনীহায় চিন্তা কমিশনের। এসআইআর এর নাম বাদ গেল, সিএএ আছে। বিজেপি বিধায়ক অসীম সরকারের পোস্ট ঘিরে বিতর্ক। হাইকোর্টের নির্দেশে বড় ধাক্কা, সরকারি কর্মীদের অবসরের বয়স ৬০ থেকে কমিয়ে ৫৫। দেশ জুড়ে উদ্বেগ। হিন্দুদের বেছে বেছে অত্যাচার, শুভেন্দুর অভিযোগের পরেই যা বলল পুলিশ। সিকিমে টানা তুষারপাত, পারদ পতন বাংলাতেও। শীত কবে থেকে পড়বে? বেঙ্গালুরুর ভাড়া ফ্ল্যাট থেকে উদ্ধার এমবিএ স্নাতকে পচা গলা দেহ। মেট্রো শহরে একাকিত্বের করুণ পরিণতি। কৃষ্ণনগরে জগদ্ধাত্রী বিসর্জন ঘিরে বিতর্ক, হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে বিস্ফোরক শুভেন্দু, পাল্টা সাফাই পুলিশের। অন্ধ্রপ্রদেশে চিন্না তিরুপতি ট্র্যাজেডি ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে ১২ জনের মৃত্যু, কর্তৃপক্ষের উদাসীনতায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। মালদার হবিবপুর সীমান্তে বাংলাদেশে অনুপ্রবেশকারী হাতে নাতে ধরল গ্রামবাসীরা। শামশেরগঞ্জে নতুন শিবনগরে মর্মান্তিক রেল দুর্ঘটনায় ৩ কিশোরের মৃত্যু। পাকিস্তান এবং কংগ্রেস এখনও অপারেশন সিঁদুরের ধাক্কা থেকে সেরে ওঠেনি, বিহারে বেনজির আক্রমণ মোদির। ডেভিড এবং স্টয়নিসের ঝোড়ো ব্যাটিং, ভারতকে ১৮৭ টার্গেট দিল অস্ট্রেলিয়া। টহলদারির সময় পুলিশের চোখে পড়ে একটি ব্যাগ, ব্যাগের মধ্যে থরে থরে মোবাইল ফোন। কেন, কি চলছে ভারত বাংলাদেশ সীমান্তে? ভাইয়ের ৬০, শুভ জন্মদিন ভাই, শাহরুখকে শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর। গ্রামে বাস অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ২ বছর ধরে ব্যবস্থাই নিচ্ছে না পুলিশ, অভিযোগ সুকান্তর। ঘুষ নেওয়ার সময় হাতে নাতে ধরা পড়ল পুলিশ কর্মী, তদন্তে নেমেছে দুর্নীতি দমন শাখা। আগরতলায় মাদক কারবারের নীল নকশা ফাঁস, ৪ পাচারকারী গ্রেপ্তার। সুস্থ সদ্যজাত আচমকা মৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠতেই চিকিৎসক বললেন। মান্থার রেশ কি ভোগাবে রবিবারেও? শহরের পারদ নামছে কবে? আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে, তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকুন। আপনার একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার দেখে নেব বিস্তারিত খবর। দীর্ঘদিন ধরে বাম রাজনীতির প্রতীক হিসেবে পরিচিত যাদবপুরে এবার বড় ধাক্কা সিপিআইএমের। এক সময়ের বুদ্ধদেব ভট্টাচার্যের নির্বাচনী আসন যেখানে সংগঠনের ভিত ছিল দৃঢ়, সেখানে এবার নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন দলীয় কর্মীরাই। দক্ষিণ যাদবপুর ১ নম্বর এরিয়া কমিটির অধীনস্থ ৬৫ জন সদস্য একযোগে ইস্তফা দিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন কয়েকজন এরিয়া কমিটির পদাধিকারীরাও। দলীয় সূত্রে খবর, গত কয়েক মাস ধরে এরিয়া কমিটির সম্পাদক রোশন মণ্ডলের কাজের ধরন নিয়ে ক্ষোভ দানা বাঁধছিল নেতা কর্মীদের একাংশে। অভিযোগ, তিনি সংগঠন চালাচ্ছিলেন এক নায়কতান্ত্রিক ভঙ্গিতে। সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল গোষ্ঠীবাদী মানসিকতায়, যেখানে মতামতের জায়গা প্রায় ছিলই না। স্বজন পোষণ, পক্ষপাত ও ব্যক্তিগত আনুগত্যের রাজনীতি নাকি দলে জঁকিয়ে বসেছিল। পরিস্থিতি চূড়ান্ত আকার নেয় এক যুব নেতাকে বহিষ্কারের ঘটনায়। অভিযোগ, ওই নেতাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই দল থেকে বহিষ্কার করা হয়। ক্ষুব্ধ সদস্যরা দাবি করছেন, এই সিদ্ধান্তের পিছনে ব্যক্তিগত আক্রোশই কাজ করছে। পুরো ঘটনার নেপথ্যে ভূমিকা রয়েছে রাজ্য কমিটির আমন্ত্রিত সদস্য হিমগ্ন রাজ ভট্টাচার্যের। দেশজুড়ে সরকারি কর্মীদের জন্য বড় সড় ধাক্কা। উচ্চ আদালতের এক সাম্প্রতিক রায় লক্ষ লক্ষ কর্মচারীর হৃদস্পন্দন বেড়ে গিয়েছে। নতুন নিয়মের ফলে এখন কর্মীদের ৬০ বছর নয়, বরং ৫৫ বছর বয়সেই অবসর নিতে হবে। আদালতের যুক্তি, প্রশাসনিক কাঠামোতে তরুণদের জন্য আরও বেশি সুযোগ তৈরি করা এবং সামগ্রিক কর্মদক্ষতা বৃদ্ধি করার জন্য এই পদক্ষেপ। ২০২৫ সাল থেকে এই নতুন নিয়ম কার্যকর হওয়ার কথা। এর ফলে বহু কর্মীর অবসরকালীন পরিকল্পনা এবং পেনশন গণনায় প্রভাব পড়বে। সরকারি দপ্তরগুলিতে নতুন নিয়োগের সুযোগ বাড়লেও আগে থেকে কর্মরত কর্মীদের মধ্যে তীব্র অনিশ্চয়তা তৈরি হয়েছে। একাধিক কর্মচারী ইউনিয়ন এই সিদ্ধান্তকে অন্যায্য আখ্যা দিয়ে অবিলম্বে পুনর্বিবেচনার দাবি জানিয়েছে। উচ্চ আদালতের এই নির্দেশে সেই সমস্ত সরকারি কর্মী সরাসরি প্রভাবিত হবেন যারা আগামী কয়েক বছরের মধ্যে ৬০ বছর পূর্ণ করতে চলেছেন। এখন তাদের নির্ধারিত সময়ের ৫ বছর আগেই কর্মজীবন থেকে অবসর নিতে হবে। ফলে শুধুমাত্র তাদের পেনশন পরিমাণই নয়, ভবিষ্যৎ আর্থিক পরিকল্পনাও প্রভাবিত হতে পারে।
আগামী 4 নভেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা মেলানোর কাজ শুরু হওয়ার কথা। বিএলওদের সঙ্গে এই কাজে থাকার কথা বিএলও 2 অথবা রাজনৈতিক দলগুলির বুথ লেভেল এজেন্টদের। যদিও নির্বাচন কমিশন সূত্রে খবর এসআইআর প্রক্রিয়া শুরু হতে চললেও এখনও বুথ লেভেল এজেন্টদের দেওয়া নিয়ে অনীহা রয়েছে প্রায় প্রত্যেকটি রাজনৈতিক দলের। গত 30 অক্টোবর পর্যন্ত কোনো রাজনৈতিক দলই মোট বুথের 10% বুথ লেভেল এজেন্ট দিতে পারল না। 30 অক্টোবর পর্যন্ত 7,912 জন বুথ লেভেল এজেন্টের নাম জমা দিয়েছে বিজেপি। দ্বিতীয় স্থানে রয়েছে সিপিএম, তারা এখনো পর্যন্ত 6,175 জন বুথ লেভেল এজেন্টের নাম জমা দিয়েছে। এই দুই দলের পর তৃতীয় স্থানে রয়েছে তৃণমূল। 30 অক্টোবর পর্যন্ত মাত্র 2,349 জন এজেন্টের নাম নথিভুক্ত করেছে। নিয়ম অনুযায়ী বিএলওদের সঙ্গে বাধ্যতামূলক নয় বিভিন্ন রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টদের যাওয়া। তবে ভবিষ্যতে বিএলওর কাজ নিয়ে যাতে কোনো প্রশ্ন না তোলা হয় সেই কারণেই রাজনৈতিক দলগুলিকে বলা হয় বুথ লেভেল এজেন্ট নিয়োগ করতে হবে। উচ্চ আদালতের এক যুগান্তকারী রায় দেশের লক্ষাধিক সরকারি কর্মচারী জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে। এই পরিবর্তনের ফলে সরকারি দপ্তরে নতুন নিয়োগের পথ প্রশস্ত হলেও ভুগতে হতে পারে যারা বর্তমানে কাজ করছেন তাদের। নদিয়ার কৃষ্ণনগরে ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে পুলিশ এবং সাধারণ মানুষের মধ্যে সংঘর্ষের ঘটনা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করে বলেছেন, নিরঞ্জনের সময় সাধারণ হিন্দুদের ওপর নির্বিচারে লাঠিচার্জ করেছে পুলিশ। শুভেন্দু অধিকারী তার এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে এই দাবি করেছেন। কোতোয়ালি থানার আইসি অমলেন্দু বিশ্বাস জনসমক্ষে একাধিকবার অকথ্য ভাষায় গালিগালাজ করছেন। নন্দীগ্রামের বিধায়ক এই ঘটনাকে বেছে বেছে হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে অতিরিক্ত বল প্রয়োগ বলে আখ্যা দিয়েছেন। পুলিশের পাল্টা বিবৃতি, মহিলা কর্মীদের নিগ্রহের চেষ্টা। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে পাল্টা বিবৃতি জারি করেছে কৃষ্ণনগর জেলা পুলিশ। পুলিশের তরফে এক্স হ্যান্ডেলে দাবি করা হয়েছে, কৃষ্ণনগরে নিরঞ্জন শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছিল, কিন্তু কদমতলা ঘাটে চকের পাড়া ক্লাবের সদস্যরা বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং উপস্থিত মহিলা পুলিশ কর্মীদের হয়রানি ও মারধর করার চেষ্টা করে। দেশের মেট্রো শহরগুলিতে একা থাকা তরুণ প্রজন্মের অবসাদ এবং একাকিত্বের সমস্যা বারবার সামনে এসেছে। এবার কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর গায়ত্রীনগরে এক ভাড়া বাড়ি থেকে 25 বছর বয়সী এক এমবিএ স্নাতকের পচাগলা দেহ উদ্ধার হলো। এই ঘটনায় মেট্রো শহরগুলিতে একা থাকা তরুণ তরুণীদের মানসিক স্বাস্থ্য নিয়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে। মৃতা তরুণী কর্ণাটকের ডাগানগরের জেলার বাসিন্দা। তিনি বেঙ্গালুরুতে একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন। দুর্গন্ধ এবং পারিবারিক উদ্বেগ। কিভাবে জানা গেল মৃত্যু সংবাদ? পুলিশ সূত্রে খবর, গত শনিবার দুপুরে বাড়ি থেকে দুর্গন্ধ ছড়াতে শুরু করলে বাড়ির মালিকের সন্দেহ হয়। এরই মধ্যে তরুণীর পরিবারও কয়েকদিন ধরে ফোনে তার সঙ্গে যোগাযোগ করতে না পেরে উদ্বিগ্ন হয়ে পড়েছিল। তারা বাড়িওয়ালার সঙ্গে যোগাযোগ করেন। বাড়িওয়ালা এসে দেখেন ঘরের দরজা বন্ধ। দরজা ভেঙে ভেতরে প্রবেশ করতেই ঝুলন্ত অবস্থায় তরুণীকে উদ্ধার করেন। ডিপ্রেশন এবং একাকিত্বের কারণেই এই আত্মঘাতী হয়েছেন তরুণী বলে মনে করছেন অনেকেই। জগদ্ধাত্রী প্রতিমা নিরঞ্জনের সময় সাধারণ মানুষের ওপর পুলিশের নির্বিচারে লাঠিচার্জের বিস্ফোরক অভিযোগ তুলে রাজ্য রাজনীতি ঘিরে নতুন বিতর্ক সৃষ্টি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে তিনি দাবি করেন, কোতোয়ালি থানার আইসি অমলেন্দু বিশ্বাস নিজে উপস্থিত থেকে ভক্তদের অকথ্য ভাষায় গালিগালাজ করছেন। জগদ্ধাত্রী পুজোর আনন্দ এবং উন্মাদনা থাকা স্বাভাবিক, কিন্তু নিরাপত্তা দিতে ব্যর্থ পুলিশ বরং সাধারণ হিন্দুদের ওপরেই লাঠি চালিয়েছে দাবি করেন বিরোধী দলনেতা। পাল্টা বিবৃতি, পুলিশের শৃঙ্খলা ফেরাতেই মৃদু লাঠিচার্জ করতে হয়েছে। দুর্বৃত্তদের ছত্রভঙ্গ করতে এবং শৃঙ্খলা ফিরিয়ে আনতে মৃদু লাঠিচার্জ করতে হয়েছে পুলিশকে। অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, বিএসএফ এর হাতে আটক বাংলাদেশি অনুপ্রবেশকারী, তাকে তুলে দেওয়া হয়েছে মালদার হবিপুর থানার পুলিশের হাতে। ঘটনাটি ঘটেছে মালদার হবিপুর থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ইটাঘাটি এলাকায়। কাঁটা তারহীন এই এলাকা দিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করছিলেন কয়েকজন বাংলাদেশি। সেই সময় গ্রামবাসীদের সহযোগিতায় তাদের ধাওয়া করে বিএসএফ হাতে নাতে তাদেরকে ধরে ফেলে। এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ এবং বিএসএফ এর হস্তক্ষেপে পরিস্থিতি পরবর্তীকালে শান্ত হয়। সাধারণ মানুষের মধ্যে সীমান্ত এলাকায় অনুপ্রবেশকারীদের রক্তে সচেতনতা বৃদ্ধি পাওয়ার খুশি পুলিশ প্রশাসন। তবে পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে না পারলেও তল্লাশি জারি আছে। তৃতীয় টি-20 ম্যাচে অস্ট্রেলিয়াকে বড় স্কোর করা থেকে আটকাতে পারল না ভারতীয় দল। সৌজন্যে টিম ডেভিড এবং মার্কাস স্টয়নিসের বিধ্বংসী ব্যাটিং। 38 বলে 74 রানের ইনিংস খেলেন টিম ডেভিড। অপরদিকে স্লগ ওভারে 39 বলে 64 রান করেন স্টয়লেস। ম্যাচে টস জিতে প্রথম বোলিং করার সিদ্ধান্ত নেয় ভারতীয় দল। শুরুটা ভালোও করেন তারা। প্রথম এবং তৃতীয় ওভারে অস্ট্রেলিয়াকে জোড়া ধাক্কা দেন আর্শদীপ সিং, কিন্তু তারপর ব্যাটিং অর্ডারে উপরের দিকে এসে ঝোড়ো ইনিংস খেলেন টিম ডেভিড। একের পর এক বাউন্ডারি, ওভার বাউন্ডারি। মার্ক এবং মিচেল ওয়ানকে পরপর আউট করে ভারতকে ফের ম্যাচে ফেরান বরুণ চক্রবর্তী, কিন্তু তারপর টিম ডেভিড এবং মার্ক স্টয়নিস দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান।
বড় পর্দা জনপ্রিয় অভিনেতা শাহরুখ খানের 60তম জন্মদিন। 2014 সালে একটি অনুষ্ঠানে শাহরুখ খানকে ভাই সম্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী। রাখি উৎসবের দিন নায়কের হাতে রাখিও বেঁধেছিলেন। 2রা নভেম্বর ঠিক রাত 12:01 ভাইকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন এক্স হ্যান্ডেলে। বলিউডের বাদশাহ, রোমান্সের রাজা শাহরুখ খানের জন্মদিন উপলক্ষে দেশ এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা ভক্তরা তাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। সকাল থেকেই শাহরুখ খানের জন্মদিনের শুভেচ্ছায় ভরে গেছে সোশ্যাল মিডিয়া। শাহরুখ খান কলকাতায় আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সের ফ্র্যাঞ্চাইজির মালিক তিনি, যে কারণে তিনি প্রায়শই পশ্চিমবঙ্গ এবং কলকাতায় ভ্রমণ করেন। নাইট রাইডার্সের ফ্র্যাঞ্চাইজির মালিক হিসেবে শাহরুখের সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সম্পর্ক। এটাই প্রথমবার নয় যে মমতা শাহরুখের জন্য কোনো বিশেষ বার্তা দিয়েছেন। কিছুদিন আগেও যখন খবর ছড়িয়ে পড়ে যে শাহরুখ খান তার সিনেমা কিং এর শুটিং এর সময় আহত হয়ে পেশিতে চোট পেয়েছেন, তখন চিকিৎসকরা তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন। তখনও মমতা বন্দ্যোপাধ্যায় তার সুস্থতা কামনা করে একটি বার্তা পোস্ট করেন। 3 দিনের শিশুর মৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগে উত্তেজনা মালদহের হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে বিক্ষোভ দেখায় মৃতের পরিবার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। যদিও চিকিৎসকের বক্তব্য, মাতৃদুগ্ধ পান করতে গিয়ে শ্বাসনালীতে আটকে মৃত্যু হয়েছে সদ্যজাতর। 31 অক্টোবর বিকেলে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন পিপলা এলাকার নেহা দাস। জন্মের পর সুস্থই ছিল সদ্যজাত। এদিন হঠাৎ মাতৃদুগ্ধ পান করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। পরিবারের লোক চিকিৎসকের কাছে নিয়ে গেলে সদ্যজাতের মৃত্যু হয়েছে বলে তারা জানায়। তারা চিকিৎসককে ডাকতে গেলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় এবং ধাক্কা মারা হয় বলে তা পরিবার সূত্রে খবর। জন্মের সময় সুস্থই ছিল যে শিশু, আজ বিকেল 4টায় ছুটি দেওয়ার কথা ছিল। পরিবারের সকলে ভাবছিল বাড়ি নিয়ে যাবে, কিন্তু তার মধ্যেই মর্মান্তিক পরিণতি। এমনই বক্তব্য পরিবারের সদস্যদের। এই ছিল আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। আমাদের খবর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসবো আগামী গুরুত্বপূর্ণ কয়েকটি খবর নিয়ে। ধন্যবাদ।